সংস্কার প্রস্তাবনার আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। 4 কমিশনের প্রতিবেদন জমা। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ। জয়ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস, প্রতিহিংসার শিকার পর্যবেক্ষণ আদালতে। সীমান্ত সমস্যা সমাধানে প্রয়োজনে সমঝোতায় যাবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাইবেন চীনের সহায়তা। এবং পুতুল টিউলিপ সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। নানক শামীম ওসমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা। দর্শক, সংবাদ শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এইসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায় সে প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করে এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে। এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি। একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। যারা বর্তমান কর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণঅভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যে তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে। এর পর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দাঁড়াও, এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে?
ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আলোচনায় বসবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ঐক্যমতের ভিত্তিতেই আইনি ও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপের লক্ষ্যেই এ সংস্কার উদ্যোগ বলে মনে করেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন 2 উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে শহীদ পরিবারের কাছে ট্রাইব্যুনাল অঙ্গীকারবদ্ধ। যুক্তিসঙ্গত সময়েই বিচার কাজ শেষ করা হবে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সময়ের চেয়ে উন্নত বিচার নিশ্চিত করতে চায় সরকার। আরো জানাচ্ছেন সাদ আহমেদ। বাংলা একাডেমিতে জুলাই রেভুলেশন এভিডেন্স অ্যাট্রোসিটি অনুষ্ঠানে 5 আগস্ট যাত্রাবাড়ি ও কোনাবাড়ি এলাকায় পুলিশ সদস্যদের নির্মমভাবে গুলি করে মানুষ হত্যার ডিজিটাল ফরেন্সিক 2টি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেখানে শহীদ পরিবারের সদস্যরা এই ঘটনা দ্রুত বিচারের দাবি জানান। এখনো বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই মৃত্যুর পিছনে যারা হাত আছে তাকে সবার শাস্তি চাই, আমি তাদের বিচার চাই। আমাদেরকে আর কত রক্ত দিতে হবে, আর কত আমাদের ত্যাগ করতে হবে, আর কত কান্না আমাদেরকে করতে হবে। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শহীদ পরিবারের কাছে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল অঙ্গীকারবদ্ধ। এই বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লেভেলের, যে মাত্রার, যে স্ট্যান্ডার্ডের তদন্ত হওয়া প্রয়োজন সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরার জন্য আমরা অনুরোধ করব। আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনার সময়কার বিচারের চেয়ে বর্তমান বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চায় সরকার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা সুবিচার আমরা নিশ্চিত করবই। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের চেয়ে আমাদের বিচার যে ভিন্ন
সেটা তো আমাদের এনশিওর করতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি। যদি এগুলির বিচার আমরা করতে না পারি, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন ও উচ্চ আদালত আসামিদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেছিল, তাদের কেউই দোষী প্রমাণ হয়নি। আর আইনজীবীরা বলছেন যে এ মামলা ছিল রাজনৈতিক ও বেগম জিয়ার ওপর শেখ হাসিনার প্রতিহিংসার চরিতার্থ করার হাতিয়ার। বাকিটা জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শুরু থেকেই বিএনপির আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন বলে দাবি করা হলেও কর্ণপাত করেননি কোনো আদালত, বরং নজিরবিহীনভাবে বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। বুধবার খালাস চেয়ে আসামিদের করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ বলেন, নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। রায় বলা হয়, মামলার বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এ রায়ে তা পুনরুদ্ধার হবে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। এই মামলা শুরুতে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী। ফ্যাক্ট সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। জেল খাটেন 2 বছর 1 মাস 13 দিন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সীমান্ত সমস্যার সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে সমঝোতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় রোহিঙ্গা সংকট নিরসনে দেশটির সহায়তা চাইবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চলতি মাসের 20 তারিখ 2 দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সাথে MOU নবায়ন করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সহ মিয়ানমার পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথে চীনের সম্পর্ক আছে, কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে নেগোসিয়েশনে যাওয়ার কথাও বলেন তিনি। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। বহমান জিনিস এটাতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে DPS টাকা জমায় সারা দেশ।
দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনে টিউলিপ সিদ্দিক সহ 5 জনের নাম অনুসন্ধান নেমেছে দুদক। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রভাব কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমান সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলা আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত জানব। আসো খেলবো, খেলা হবে। আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক ঢাকা কেন্দ্রিক গড়ে তুলেছেন তাদের সক্রিয় বাহিনী, যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো ঢাকার দক্ষিণের প্রবেশমুখ কাঁচপুর থেকে ঢাকা উত্তরের প্রবেশমুখ গাবতলী পর্যন্ত ঘটা সব অপরাধ কার্যক্রম। 259 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সহ 3 জনের নামে মামলা করেছে দুদক। একই সাথে 193 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব জাহাঙ্গীর কবির নানক বৈদেশিক মুদ্রা পাচারে বর্ণিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে আজ একটি মামলা রুজু হয়েছে। আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকির দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত গ্রহণ করেছে দুদক। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। চটপটি দোকানের আড়ালে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা।